নমস্কার বন্ধুরা, অঙ্কিতা গল্প স্টুডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আমার গল্প পাঠ যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমার পরিবারের সদস্য হওয়ার অনুরোধ রইল। গল্প শুনে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো খারাপ, ভালো মন্দ যাই লাগুক না কেন অবশ্যই কমেন্টে জানাবেন। গল্প শোনা হয়ে গেলে শেয়ার করতে পারেন আপনাদের কাছের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবদের কাছে, যাতে তারাও অবসর সময় এত সুন্দর অঙ্কিতা গল্প স্টুডিওর আজকের নিবেদন শুভঙ্কর স্যার একটি মিষ্টি প্রেমের গল্প। গল্পটির নাম প্রেম উপাখ্যান, দ্বিতীয় পর্ব। তো চলো শোনা যাক। কি ব্যাপার অভিজিৎ দা, ওই ম্যাডামের যে ভীষণ খোঁজখবর করছো দেখছি। রিসেপশনিস্ট পায়েলের প্রশ্নে অভিজিৎ ডেস্কটপে কাজ করতে করতে একটু হেসে, আমাদের কাস্টমার তো খেয়াল না রাখলে হয় বল। ও, সব কাস্টমারদেরই বুঝি এমনভাবে খেয়াল রাখো তুমি? উফ, বাজে বকিস না তো, কি কাজ আছে বল। পায়েল একটা বিল অভিজিতের দিকে বাড়িয়ে দিয়ে বলল, আইভি ম্যাম পাঠালো আর বলে দিতে বলেছে অভিজিতের কি কাজে মনটন নেই নাকি। কেন বলতো? আরে ভালো করে বিলটা চেক করে তো দেখো। অভিজিৎ বিলটা চেক করে দেখলো একটা মিস্টেক হয়েছে তাতে। ও সঙ্গে সঙ্গে সেটা ঠিক করে দিয়ে, ম্যামকে বলবি আমি সরি বলেছি, ভবিষ্যতে আর হবে না। পায়েল এবার একটু মুচকি হাসলো। অভিজিৎ তা লক্ষ্য করে, হাসিস কেন? ম্যামকে এটা নিজে গিয়েই বলে আসতে পারো। ম্যামের এমনিতে তোমার জন্য মনে দয়া মায়া প্রচুর। আমাদের দ্বারা কোনো ভুল হলে তো এতক্ষণে অফিস মাথায় তুলতো। যা, ফালতু বকিস না তো, কাজ করতে দে। পায়েল চলে যেতে অভিজিৎ হাত ঘড়িটা একবার দেখল। 12টা বাজতে চলল। দেবস্মিতার মা হসপিটালে আসবে বলেছে, একবার যেতেই হবে। সে তাই চেয়ার থেকে উঠেছে, অমনি আইভি ম্যামের মুখোমুখি। কি ব্যাপার, এখন অফিস ছেড়ে কোথায় যাওয়া হচ্ছে? ম্যাম, একটু পার্সোনাল কাজ আছে। আজকাল তোমার পার্সোনাল কাজটা যেন একটু বেশিই পড়ে যাচ্ছে। তা যাই হোক, পার্সোনাল কাজটা যেভাবে মন লাগিয়ে করছো অফসেটটাও করো। আর যে কারণে আসা, রাতে আমার বাসায় তোমার নিমন্ত্রণ, অফিসের সবাই আসবে, এলে ভালো লাগবে। আচ্ছা ম্যাম, অবশ্যই আসবো। অভিজিৎ বেরিয়ে গেল বাইক নিয়ে সোজা হসপিটালের উদ্দেশ্যে। আইভি বিশ্বাস রিসেপশনে পায়েলের দিকে চেয়ে প্রশ্ন করল, কোথায় গেল অভিজিৎ? পায়েল ম্যাডামকে সবটা জানালো। তা জানার পর ম্যামের মুখের অবস্থা কেমন যেন পাংশুটে হয়ে পড়ল। তা পায়েলের চোখ এড়ালো না। হসপিটালে অভিজিৎ পৌঁছাতে ততক্ষণে দেবস্মিতার মা এসে উপস্থিত হয়েছে। খাবারের টিফিনটা খুলেছে সবে। অভিজিৎকে দেখে, এখন এসেছো বাবা, খাওয়া হয়েছে তোমার? না মাসিমা। তাহলে বসে যাও, ওকেও দেবো, সাথে তোমাকেও দিয়ে দিচ্ছি। না না, আমি অফিসে ফিরে গিয়ে খেয়ে নেব। আরে বাবা, বেশি করেই নিয়ে এসেছি বাবা, হয়ে যাবে, বসো তো এখন। বেডে শুয়ে থাকা অবস্থায় দেবস্মিতা একবার অভিজিতের দিকে তাকিয়ে মৃদু স্বরে বলল, মা বলছে যখন একটু খেয়েই যাও। অভিজিৎ বসলো। ওর মা দুজনের জন্য খাবার সাজালো। দেবস্মিতাকে ওর মা খাইয়ে দিতে আরম্ভ করলো। দেবস্মিতা বড় করে হা করতে পারছে না, টান ধরছে কপালের কাঁটাটায়। অভিজিৎ মাছের টুকরোটার একটু ভাতের সাথে মুখে নিয়ে বলল, আপনার হাতের স্বাদ একেবারে আমার মায়ের মতন। মায়ের কথা মনে করিয়ে দিলেন তো আমায়। তাই?
তোমার বাড়িতে তাহলে কে কে আছে? খেতে খেতে অভিজিতের হাতটা মুখে উঠল না আর। সে বলল, আমার মা আর আমি। খাওয়া দাওয়ার পর্ব মিটলে পর দেবস্মিতার মা ওদের দুজনের এঁঠো বাসন নিয়ে ধুতে বাইরে গেল। অভিজিৎ তার রুমালের হাতটা মুছে নিয়ে দেবস্মিতাকে প্রশ্ন করল, এখন কেমন লাগছে? একটু ভালো? হ্যাঁ, কিন্তু আমার সামনে পরীক্ষা আছে, কি যে হবে। ও এখন পরীক্ষা টরীক্ষার কথা পরে চিন্তা করবে, পুরোপুরি সেরে ওঠো তো আগে। চাকরির পরীক্ষা গো, অনেক কেটেছি, এবারটাই না পেলে যে মায়ের পাশে দাঁড়াতে পারবো। সব ভালো হবে, দেখো। দেবস্মিতা খানিকক্ষণ চুপ করে গেল, তারপর ফের বলল, আমার জন্য আপনারও রোজ রোজ এইভাবে সময় নষ্ট আর পরিশ্রমও হচ্ছে। এ আর কি, কাছের মানুষ হলে করতাম না বুঝি? কাছের মানুষ, কাছের মানুষ কথাটা শুনে দেবস্মিতার মনটা জানি কেমন করে উঠল। তবে কি অভিজিৎ তাকে? না, ওসব চিন্তা এখন থাক, সামনে পরীক্ষা, সুস্থ হতে হবে। বলছি, আমার ওষুধটা একটু দেবেন? নার্সটা তো আসছেই না। হ্যাঁ হ্যাঁ, কোনটা বলুন? ওই যে লাল রঙের পাতাটা। অভিজিৎ উঠে গিয়ে লাল রঙের ওষুধের পাতা থেকে একটা ওষুধ আর জলের বোতলটা দেবস্মিতার হাতে দিতে সে চোখ টোক বন্ধ করে যেন কত কষ্ট করে ওষুধটা গিলে নিল। ওর চোখ মুখের ধরন দেখে অভিজিৎ মৃদু হেসে বলল, ওষুধ খেতে কষ্ট হয় বুঝি? পারি না, শুধু ভয় হয় গলায় যদি আটকে যায়। অময় সময় দেবস্মিতার মা ওদের কাছে এসে হাজির হলো। ভিজিটিং আওয়ার শেষ হয়েছে, এবার তাদের যেতে হবে। দেবস্মিতার মা মেয়ের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, একদম চিন্তা করবি না, কেমন? অভিজিৎ তার মাকে নিয়ে বেরিয়ে যাওয়ার সময় একবার পিছু ফিরল, দেখে দেবস্মিতা তার দিকে চেয়েছিল। চোখাচোখি হতে সে চোখ ফুরিয়ে নিল, ফের 2 সেকেন্ড পর আবার তাকালো। তাদের চোখে চোখেই কথা হয়ে গেল। অভিজিতের ওপর কেমন মন পড়ে যাচ্ছে ওর। ছেলেটার মধ্যে একটা অদ্ভুত আকর্ষণ ক্ষমতা আছে, তা মানতেই হবে। সেদিন সন্ধ্যায় অভিজিৎ আর একবার দেবস্মিতার সাথে দেখা করতে এলো, যদিও তার সাথে অফিসের একজন স্টাফও ছিল। আইভি বিশ্বাসের বাসার নিমন্ত্রণ রাখতে যাবে তারা। স্টাফটিকে বাইরে দাঁড় করিয়ে রেখে ভেতরে এলো সে। এসে দেখে দেবস্মিতা ঘুমে আচ্ছন্ন। কি নির্মল লাগছে তার ঘুমন্ত মুখখানা, যেন চোখ ফেরানো যায় না। কিন্তু ঘুমোচ্ছে, ঘুমুক, ডেকে লাভ নেই ভেবে শুধুমাত্র একজন নার্সকে জিজ্ঞেস করলো, 2 নম্বর পেশেন্ট খেয়েছেন? না, খাবার এখনো দেওয়া হয়নি। বেশ, তাহলে ওকে একটু খাবারটা দিয়ে দেবে। বলে ফিরতে যাবে কি দেবস্মিতার ঘুম ভেঙে গেল। আধো আধো খোলা চোখে সে অভিজিৎকে পেছন থেকে সাড়া দিয়ে বলল, তুমি চলে যাচ্ছ অভিজিৎ? অভিজিৎ ওর গলার শব্দ পেয়ে পিছু ফিরে ওর কাছে এলো এবং আসা মাত্র দেবস্মিতা তাকে ফের বলল, চলে যাচ্ছিলে? আসলে তুমি ঘুমোচ্ছিলে তাই। ডাকতে পারতে। বলছি, তাড়ানো থাকলে বসো না এখানে, বড্ড একা লাগছে। অভিজিতের তাড়া তো আছেই, তাও সে দেবস্মিতাকে না উপেক্ষা করতে পারল না। একটা চেয়ার টেনে মাথার কাছে বসলো। অফিস ছুটি হয়ে গেছে? হ্যাঁ, এই সবে। আসলে আজকে অফিসের এক ম্যাডামের বাড়িতে ইনভিটেশন আছে, ওখানেই যাব। ও, তাহলে তো তোমার দেরি হয়ে যাচ্ছে, যাও তবে। ঠিক আছে, অসুবিধা নেই, একটু বসি না। তারপর কিছুক্ষণ দুজনেই চুপ। নীরবতা কাটাতে অভিজিৎ প্রথম বলল, রাতের খাবারটা দিয়ে যাবে এক্ষুনি, খেয়ে নেবে, তারপর নয় আবার ঘুমোবে। আজ আর খাবো না, খেতে ইচ্ছে করছে। কেন? না খেয়ে ঘুমোতে নেই, আমার মা বলে। কিন্তু আমার ভালো লাগছে না।
অভিজিৎ বুঝলো সে চলে গেলে ও না খেয়েই ঘুমোবে, তাই সে ঘড়ির দিকে তাকিয়ে আর একটু অপেক্ষা করতে বসলো। ফোন এলো। ও বাইরে যাকে অপেক্ষা করিয়ে এসেছে সে। হ্যাঁ শোভনদা, বলো। হলো তোমার? এই যে জাস্ট জাস্ট আর একটু। আরে দেরি হচ্ছে, সবাই পৌঁছে গেছে, ফোন করছে ওখান থেকে। আসছি আসছি, জাস্ট একটু। ফোন রেখে দিল অভিজিৎ। ফোনটা রেখে পা নাচাতে শুরু করলো সে। দেবস্মিতা তা দেখে বুঝলো মানুষের যখন তাড়া থাকে সে এমনটাই করে। তাই সে অভিজিৎকে বলল, তোমার বোধহয় দেরি হয়ে যাচ্ছে, যেতে পারো, অসুবিধা নেই তো? না, খাবারটা আসুক। খাবার আসতে আসতে আরো 10 মিনিট সময় অতিক্রান্ত হয়ে গেল। খাবারটা দিয়ে যেতে দেবস্মিতা তা দেখে, খেতে ইচ্ছে করছে না আমার। না, খাও। উফ, এমন জোর করছো কেন? আমি বেডটা তুলে দিচ্ছি, আগে খাও, তবেই আমি যাব। বলে খাবারের থালাটা দেবস্মিতার হাতে দিল। দেবস্মিতার থালার 3টে রুটি, ডাল আর ডিম সিদ্ধ দেখে বলল, এত আমি খেতে পারবো না। না খেলে জলদি ঠিক হবে কি করে? দেবস্মিতা এবার না জেনেই হোক বা জেনেই হোক সেদ্ধ ডিমটা অভিজিতের ঠোঁটের দিকে বাড়িয়ে দিয়ে বলল, ডিম আমার ভাল লাগে না, তুমি খেয়ে নাও। অভিজিতের না ওর হাত থেকে ডিমটা মুখে নিতে খানিক লজ্জা বোধ হলো। সে নিজের হাতে ডিমটা নিতে হাত বাড়ালো। দেবস্মিতা তা বুঝতে পেরে ডিমটা ওর হাতেই দিল। আবার ফোন বেজে উঠল অভিজিতের। ফের সে ফোনে বলল, শোভনদা প্লিজ প্লিজ আর 2 মিনিট। কি যে করছো, কটা বাজে খেয়াল আছে? অভিজিৎ ফোনটা রাখতে দেবস্মিতা বলল, এবার তো আমার খাবার প্রায় শেষের দিকে, এবার যাও। অভিজিৎ কি করবে না করবে ভেবে পেল না। আরে এত সংকোচ বোধ করতে হবে না, যাও। দেবস্মিতা হেসে কথাটা বলে। অভিজিতের মন থেকে যেন সংকোচ বোধ দূর হতে সে উঠল। আসি তাহলে, সাবধানে থাকবে, আর হ্যাঁ, অসুবিধা হলে নার্সকে বলবে। হ্যাঁ, তুমিও সাবধানে যাবে। দুজনের থেকে চোখ ফিরিয়েছে। আচমকা একই সাথে দুজনের খেয়াল পড়ল তারা তো আপনি সম্বোধন ছেড়ে একেবারে তুমি করে একে অপরকে বলছে। চোখ ফেরালো তাই সঙ্গে সঙ্গেই। চোখের ভাষা একে অপরে আর বুঝতে দেরি হলো না। ঘাড় নেড়ে উভয়েই উভয়কে সম্মতি দিল, ঠিক আছে, অসুবিধে নেই। আসলে একটা নতুন সম্পর্ক যখন বাসা বাঁধতে শুরু করে তখন এই বোঝা পড়াটাই সম্পর্কটার ভবিষ্যৎ লিখে দেয়। নমস্কার বন্ধুরা, শেষ হলো গল্প পাঠ। কেমন হলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। ভালো মন্দ যাই লাগুক না কেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভালো লাগলে অবশ্যই শেয়ার করতে হবে কাছের আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের কাছে। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা তাড়াতাড়ি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমার পরিবারের সদস্য হয়ে যাও। সামনের দিনগুলোতে আরও ভালো ভালো গল্প আসতে শুরু করবে।